একলা চলার গান জীবনে অনেককেই গাইতে হয়, কিন্তু একাকী থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং প্রচুরভাবে নিজেকে পজিটিভ রাখা, ভালো রাখা, আরও একবার নিজের সঙ্গে নিজে বসে ভেতরের আমিটাকে প্রস্ফুটিত করা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা, আর এই আপনাদের আরও একটু ভালো রাখতেই নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। প্রতিদিনের মতো আজকেও আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, যার কাহিনী, যার জীবনের সত্য আমাকে, আপনাকে এবং আপনাদেরকে ভীষণভাবে হয়তো অনুপ্রাণিত করবে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন ভীষণ উদ্যমী মহিলা, যিনি জীবনে একলা চলার পথে কখনো কুণ্ঠাবোধ করেননি। হাসি, আনন্দ সমস্ত কিছুকে গায়ে মেখে দুঃখকে ভুলে জীবনের পথে এগিয়ে গেছেন। আমার সঙ্গে আজকে রয়েছেন শ্রীমতী শিল্পী চক্রবর্তী, একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং সিসিআরটির রিসোর্স পারসন। আসুন তার সঙ্গে আজকে আলাপ করে নিচ্ছি। নমস্কার দিদি। নমস্কার। ভালো লাগছে আজকে তোমাকে এভাবে আমাদের কাছে পেয়ে, আমাদের স্টুডিওতে পেয়ে। একটু জানতে চাইবো আজকে এই মঞ্চে এসে তোমার কেমন লাগছে? সত্যি কথা বলছি, আমি এই মঞ্চে আমার ভীষণ ভালো লাগছে। যখন দেখলাম নামটা জীবন যোদ্ধা, তখন আমি পেছনে ফিরে গেলাম যে সত্যি তো আমি জীবনটাকে যুদ্ধ করে আজকে আমি অনেক কিছু শিখেছি, জীবনে শিখে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, করে আমার নিজের যতটুকু সাফল্য পেতে চেয়েছিলাম সেইটুকু আমি পেয়েছি। সেই জন্য নিজেকে ভালো লাগছে আজকে এখানে এসে। পরিবেশটাও ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে যে আজকে তোমাকে এইভাবে আমরা কাছে পেলাম। আজকে আমরা তোমার কাহিনী, তোমার সত্যিগুলি আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে পারবো এবং তাতে করে হয়তো আর 10টা লোক অনুপ্রাণিত হতে পারবে। তাহলে দিদি, তুমি যখন আয়নার সামনে নিজেকে দেখো বা দাঁড়াও, নিজেকে একজন যোদ্ধা বলেই তোমার মনে হয়? হ্যাঁ, যোদ্ধা তো আমরা সবাই কেউ না কিছু কিছু করছে, কিন্তু আমি এখন আর নিজেকে যোদ্ধা বলে ভাবি না। তখন একটা যোদ্ধা ছিলাম আমি, কিন্তু আসলে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ প্রচণ্ড করতে হয়েছে, যেটা কোনো পুরুষ লোকও পারবে না সহ্য করতে। এত যুদ্ধ করেছি আমি। সেই গল্পগুলিই আজকে আমরা শুনবো, জানবো এবং পৌঁছে দিতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের কাছে। আসলে দর্শক বন্ধুরা, আমরা এই গল্পগুলো থেকে আপনাদের বারবার করে বলতে চাই যে এই যে জীবনের এই অভিজ্ঞতাগুলো, সংঘর্ষ থেকে দাঁড়িয়ে যেন আমরা বলতে পারি যে আমরা কখনো হার মানব না, হয় জিতবো নয় শিখবো। চলে যাচ্ছি আবারও দিদির কাছে। দিদি, আমরা যেহেতু একই শহরে ছোটোবেলাটা আমাদের কেটেছে এবং তুমি সেই শহরটা, আমি শিলচর শহরের কথা বলছি, তুমি অনেক আগেই সেই শহরটাকে ছেড়ে গুয়াহাটি শহরে চলে এসছো, কিন্তু কোথাও না কোথাও ছোটোবেলা থেকে যখন তোমাকে দেখতাম ভীষণ ইন্সপায়ার্ড হতাম আমরা, যে মানে আমরা এমন একজন দিদিকে জানি যিনি এতজনকে উৎসাহ দিতে পারছেন। তো সেইখানে দাঁড়িয়ে তুমি জীবনটাকে কিভাবে দেখো, কিভাবে গ্রহণ করো? জীবনটাকে আমি একটা আনন্দময় জীবন ভাবি। কেন? সেটা আমার পারিবারিক সূত্র থেকে পাওয়া। আমার ঠাম্মার থেকে শুরু করে আমার পিসিরা, বাবা, কাকু, কাকিমা সবাই আমাদের বাড়িতে একটা আনন্দের জোয়ার বসতো ছোটোবেলা থেকেই। এবং আমার মাও শিক্ষিকা ছিলেন, আমার কাকিমারা শিক্ষিকা, পিসিরা শিক্ষিকা, সবাই মানে মোটামুটি চাকরি, মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জিনিসটা শিখেছিলাম। সেই থেকে ছোটোবেলার থেকেই যেন একটা কিছু এগিয়ে যাব। আমি ঘুমোতে খুব ভালোবাসতাম, যে বাবা আমাকে এনসিসিতে ভর্তি করে দিলেন যে ও একটু স্মার্ট হবে, বাবা আর্মিতে ছিলেন। সেই জন্য আমি রাইফেল শুটিংও করেছি। সেই জন্য রাইফেল শুটিংয়ে তুমি ছিলে, সেই গল্পটা কিন্তু জানতাম। রাইফেল শুটিং করেছি, আমি ফার্স্ট প্রাইজও পেয়েছি আমার ডিস্ট্রিক্ট থেকে, ফার্স্ট প্রাইজও পেয়েছি। আমি রাইফেল শুটার ছিলাম। তো এখন তো হয় না, যাই হোক মেলা টেলাতে বলে একটু করি, যাই হোক। তো সেই খেলাধুলাতে আমার মা উৎসাহ দিতেন, পিসিরা বলতেন, আমি নাচ করতে ভালোবাসতাম, পিসিরা আমাকে সাজে। আমার একটা পিসি ছিলেন, একজন পিসি, উনি অবিবাহিত, উনি চাকরি করতেন মালিগাঁও রেলেতে। উনি যখনই যেতেন আমাকে সবসময় ইন্সপায়ার করতেন, আর উনার সবসময় গান নাচ ওগুলো নিয়ে আমাদের বাড়িতে থাকতো। খুব আনন্দ করে ছোটোবেলাটা আমার কেটেছে।
একদম তাই, সেই আনন্দের খানিকটা ভাগিদার আমিও ছিলাম, কারণ ওই একই পরিবারের সংস্পর্শে আমিও বড় হয়েছি। তাই যদিও তুমি এই শহরে ততদিনে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছো, কিন্তু সেই সময়টাতে আবার ফিরে যাচ্ছি আর কি। খুব ছোটবেলায় আমি এসে করেছিলাম, যখন মেট্রিক পাস করে কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হয়ে তারপর নাচে গানে সবই ছিল, তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল অল্প বয়সে। বিয়ে হয়ে গেল 18-19 বছরেই আমার বিয়ে হয়ে গেল। হায়ার সেকেন্ডারি এটা হলো, গ্র্যাজুয়েশন করতেই পারলাম না। গিয়ে পড়লাম সমস্ত বড় পরিবার, 15 জন মেম্বার, আর একজন লোকের উপার্জন, আমার হাজবেন্ডের। চাকরি করতেন ভালো, মানে একান্নবর্তী পরিবার, এবং সেখানে একজনই উপার্জন করছেন। আমার বর আমাকে প্রথম দিন বলে দিয়েছেন যে তোমার জন্য যেন আমাকে পরিবারে ছোট হতে না হয়। তাই আমার জীবনে কোনো চাহিদা ছিল না, যা বলতাম সব মেনে নিতাম, আর সবাইকে দিয়ে যা বাঁচত আমরা তাই, কিন্তু অভিযোগ করতাম না ওইভাবে, কারণ আমার মা বাবার শিক্ষাটা অন্যরকম ছিল। সবাইকে ভালো মানিয়ে নিয়ে এসে সবাইকে বাড়িতে গিয়ে অনেক ভাই বোন ছিল ওনার, খুঁড়তো জেঠতো ওগুলো ভাই বোন, ওদেরকে পড়াশোনার দায়িত্ব সমস্ত, যার জন্য নিজের পড়াশোনাটা হলো না আমার সংসার। কিন্তু এই যে মেনে নেওয়া আর মনে নেওয়ার মধ্যে তো দিদি অনেক ফারাক থাকে। তুমি কখনো মানে সেটা তোমার হাজবেন্ডকে বা সুবিরদাকে বলতে পারোনি কখনো? না, ভয় পেতাম, মানে বয়সে একটু ফারাক ছিল, পার্থক্যটা ছিল, সেই জন্য ভয় পেতাম, ভয়ে বলতাম না। শান্তিটা ভালোবাসতাম, বরাবরই শান্তিপ্রিয় ছিলাম আমি একটু, কারণ আমরা আনন্দ ফুর্তি করে এসেছি তো, এখানে কিছু বলতাম না, ঠিক আছে। আর ওইরকম চাহিদা, তোমার তো পড়াশোনার ইচ্ছেটা আরো ছিল, আমার পড়াশোনার ইচ্ছেটা ছিল, কিন্তু হয়নি, বসে আজ কিছু একটা করব, সংসারের চাপে। নাচ গান করতাম, সেটাও বন্ধ হয়ে গেল। নাচ খুব ভালোবাসতাম, নাচ করতে। হ্যাঁ, তুমি তো কলেজ জীবনেও মানে ভীষণ ভালো নাচ করতে। তুমি নাচের জন্য জানতো সবাই শিলচর শহরে, কিন্তু তুমি বিয়ের পর সব বন্ধ হয়ে গেল। আমার সব নৃত্যশিল্পী ছিলে, সব কবিতা করতাম, আবৃত্তিগুলো ভালোবাসতাম, প্রাইজ পেয়েছি, কিন্তু সব বিয়ের পর সব বন্ধ হয়ে গেল। কিন্তু সংসার ধর্ম পালন করলাম, দেখি এটাও করলাম, কিন্তু অভিযোগ করনি? না, অভিযোগ করিনি, কারণ আমার বাড়ির, আমার পরিবেশটা অন্যরকম ছিল তো। মা বাবার শিক্ষা, যেটা ঠাকুমার পিসিরা দেখেছি, সবাই অ্যাডজাস্ট করতে পারে, শান্তিপ্রিয় ছিলাম আমরা, সেই জন্যই। তো কিন্তু দিদি, এই যে মানে তোমার কখন মনে হয় যে তোমার জীবনের কোন পিরিয়ডটাতে গিয়ে তোমার মানে প্রচন্ড সংগ্রাম করতে হয়েছে, যেটা মানে তোমাকে মনে হচ্ছে যে এখন আমাকে সংঘর্ষ করতে হচ্ছে? হ্যাঁ, কোন পিরিয়ডটাতে? আমার হাজবেন্ড যখন অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ করে ওনার প্রেশার হাই ছিল, কিডনি ড্যামেজ হয়ে গেল, ধরা পড়লো। তখন দেখলাম যে মানুষটা পরিবারকে এত টাকা পয়সা দিয়ে এসছে, ভাই বোনদের পড়াশোনা করে বিয়ে দিয়েছে, যখন তার উপার্জন বন্ধ হয়ে গেল, তখন আর তাকে কেউ সহায়তার হার, মানে খাবার খেয়েছে কি না সেটাও জিজ্ঞেস করে না। তখন চিন্তা করলাম যে আমাকে তো এটা দাঁড়াতে হবে। তখন আমি একটা প্রাইভেট স্কুলে ঢুকেছিলাম, 200 টাকা মাত্র বেতন আমাকে। তখন তুমি এই শহরে ইংলিশ মিডিয়াম একটা প্রাইভেট স্কুল আমাকে বললো তুমি করো, 200 টাকা। 200 টাকা দিয়ে তখন না কিছু না, ওনার টাকা জমা, চিকিৎসা ছিল বা তোমাদের পারিবারিক যে সমস্ত খরচাপাতি ছিল, আমার শ্বশুরবাড়ি থেকে আমি পাইনি, কিন্তু আমার বাবার বাড়ির লোকেরা সবাই, কাকা পিসিরা সবাই সাহায্য করেছে আমাকে। আমার মা বাবা সবাই আমাকে সাপোর্ট দিয়েছে তখন, না হলে আমি বাঁচতে পারতাম না, মরে যেতাম। আমার একটা ছোট্ট মেয়ে আছে, মেয়েটা তখন ক্লাস 4-এ পড়ে, ছোট্ট মেয়ে। তাই কিন্তু আমি, ভগবান আমাকে একটা মস্ত বড় আশীর্বাদ দিয়েছে, আমার একটা ভালো মেয়ে দিয়েছে, খুব বোঝদার একটা মেয়ে। আজ অবধি সে আমাকে, এখন আমার গার্জিয়ান হয়েছে, আমাকে সাপোর্ট করে যাচ্ছে প্রত্যেক কিছুতে। আজকে তো সেই মেয়ে অস্ট্রেলিয়ার মতো জায়গায় থাকছে, নিজে সেখানে চাকরি করছে, এবং কতটা লক্ষ্মী মেয়ে সেটা আমরা সকলেই জানি। হ্যাঁ, তো সেই তখন থেকে আমার সংগ্রাম শুরু হয়, কেউ চিকিৎসার পয়সা দেবে না। আর স্বামীর একটা কি ছিল, বাড়িতে ছোট হবে না বলে নিজের জমানো টাকা প্রতি মাসে খরচার টাকা দিয়ে দিত। আমিও কোনোদিন বাধা দেইনি, ঠিক আছে ওর মনে শান্ত পাবে তো, দিচ্ছি আমি। কিন্তু তারপরে মারা গেল, হঠাৎ দুর্যোগ তোমার নেমে এলো, খুব প্রচন্ড। দাদা যখন চলে গেলেন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন তুমি সংসারটাকে কি করে মানে আগলেছো? তখন তো সাংঘাতিক অবস্থা হলো একদম, মানে পারিবারিক কোনো সহায়তা পেলাম শ্বশুরবাড়ি থেকে, আমাকে তো মানে ইন্ডিপেন্ডেন্ট তখন ছিলে না আর্থিকভাবে। না, আমি সরকারি স্কুলে পেয়েছি, তারপর আমি
পোস্ট বক্স দেখে দেখে আমি অ্যাপ্লাই করতাম। তখন পেপারে পোস্ট বক্স থাকতো, ওই কোথায় চাকরি পাওয়া যাবে, করতে করতে আমি গুরু নানকে আমি জানতাম না, অ্যাপ্লাই করলাম। তখন আমাকে ডাকা হলো গুরু নানক ইন্টারভিউর জন্য। আর আমি তার আগে যেটা ইংলিশ মিডিয়ামে করতাম সেখানে আমাকে আমার হায়ার সেকেন্ডারি আছে, মাত্র গ্র্যাজুয়েশন নাই, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামে পড়া। আমাকে কী করলো, সেই স্কুলের একজন ভদ্র যে প্রিন্সিপাল ছিলেন, উনার মানে ভদ্রলোকের মিসেস, উনি আমাকে কি করলেন, উনিও লেখাপড়া কম, উনাকে বললাম চলুন দিদি আমরা ইংরেজি শিখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং একটা কোর্স ছিল সুন্দরপুরে, গভর্নমেন্টের ছিল। আচ্ছা, সেখানে গিয়ে দেখলাম ডিরেক্টর একজন ছিলেন, শিলচর শহরের উনি আমাকে, মানে তুমি ততদিনই বুঝতে পেরেছো আমাকে সংগ্রাম করতে হবে, এগিয়ে মানে যেতে হবে, এবং তার জন্য মেয়েটাকে মানে মানুষ করতে হবে, শিক্ষাটার যে আরো কতটা দরকার। হ্যাঁ মেয়েটাকে মানুষ করবে। আমি তখন কি করলাম, সেখানে গেলাম, ভদ্রমহিলা আমাকে নিয়ে গেলেন, মানে দিদি চলুন আমরা দুজনে, কারণ ভদ্রমহিলা পয়সা দেবে, আমার পয়সা ছিল না, ভদ্রমহিলা পয়সা দেবে, আমি কি করব, আমাকে বলছেন ডিরেক্টর যে উনি আমাকে বলছেন যে বৌদি আপনি একজন ক্যান্ডিডেট এনে দেন, আপনারটা ফ্রি করিয়ে দেব। আমার পয়সা ছিল না বলে আমি ভদ্রমহিলাকে জোর করে নিয়ে গেলাম, দুজনে মিলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং কোর্সটা পাস করলাম, ইংরেজিটাকে হ্যাঁ পাস করলাম, পরে গুরু নানকে আমি চাকরি পেলাম। এটাও তো মানে তখন আমার একটা ব্যাপার। তখন আমার গুরু নানকের 900 টাকা, সেটাতে চলবে না, ঘরে ব্যাচ খুলে দিলাম আমি। আমার মেয়েটা তখন ক্লাস 6-এ পড়ছে, তখন আমি মেয়েটাকে তখন তুমি টিউশন ঘরে ঘরে ব্যাচ করছি, চালাতে পারবো, শাশুড়ি আছেন সঙ্গে। আচ্ছা, মানে শাশুড়ি মাও তখন তোমার সঙ্গে, হ্যাঁ বাকিরা ওনার দায়িত্ব তো, ওনার দায়িত্ব আমাকে নিতে হয়েছে, ছেলেরা নেবে না, মার দায়িত্ব ছেলেরা নেবে না, পরিবারের বাকিরাও তখন সরে গেল। ওরা অদ্ভুত সংসার, হ্যাঁ সত্যি। তারপর সেইভাবে আমি মেয়ে টিউশন নেয়নি, কারণ পয়সা লাগবে। মেয়েটা বলছে মা আমি তো এগুলোই শিখব না, আমি তো এরকম দিতে পারবো না টিউশন, আমি নিজেই যে পড়বো, তুমি চিন্তা করো না। মেয়েটা ভীষণ সাপোর্টই আমার। তারপর আমি কি করলাম, আমি ভালো না, আমার এই পড়াশোনা তো হবে না, আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ পড়তে শুরু করলাম। হিন্দি অসম রাষ্ট্রভাষার থেকে আস্তে 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 করে আমি বিশারদ পাশ করলাম, হিন্দিতে পাশ করলাম। আর আচ্ছা, মানে তুমি গ্র্যাজুয়েশনটা হিন্দিতে নিলে? হিন্দিতে প্রথম গ্র্যাজুয়েশন নিয়ে নিলাম, তারপর হিন্দিতে গ্র্যাজুয়েশন নিয়ে আমি গেলাম স্কুলে অ্যাপ্লাই করে, সবাই চাকরি খুঁজছে, সরকারি চাকরি। চাকরিতে, হ্যাঁ, সরকারি তুমি কিভাবে মানে চটি খুইয়ে তুমি কিভাবে চাকরিতে ফিরলে, সেই গল্পটুকু আমরা আবার তুলে ধরবো দর্শক বন্ধুদের কাছে। আমি চাকরির জন্য যখন গুরুনাকে করলাম, তখন সেই পয়সা আমার চলছে না, হিন্দি পড়লাম। তারপর হিন্দি করতে করতে হঠাৎ দেখলাম একজন টিভি সিরিয়ালের, তখন তো দূরদর্শন ছিল, ওরা সিরিয়াল করে, ওরা হিন্দি সিনপসিস লিখে দিতে বলবে। আচ্ছা, কি দেবে, পার সিনপসিস আমাকে 100 টাকা দেবে। আমি তাতেই আমি খুশি, তখন 100 টাকা আমার কাছে অনেক টাকা। আমি রাত জেগে জেগে হিন্দি সিনপসিসগুলো লিখছি, লিখে লিখে দিয়েছি। তারপর একদিন মেয়ে বলছিল, মেয়েটা তখন ক্লাস 7-এ উঠে গেছে মোটামুটি, বলছে যে মা আমাকে একটা জিনিস দেবে, সবাই চাইছে, সবাই পড়ে আমি পড়ি। আমি কি বলো, আমি পাপাকে বলেছিলাম আমি একটা প্যান্ট কিনবো, কিন্তু পাপা তো চলে গেল, আমাকে দিতে পারলো না, ওটা আমার মাথায় রয়ে গেছে। ওই টাকা জমিয়ে জমিয়ে ওকে একটা ফর্মাল প্যান্ট আর শার্ট কিনেছে, খুব খুশি, খুব মানে মেয়ের ইচ্ছে পূরণটা তুমি করতে পেরেছো তোমার এই রাত জাগাগুলোর টাকা দিয়ে। ওটা আমি মেয়ে দিয়েছি। আর মেয়ে সবসময় আমাকে বলতো কি যে মা তোমার স্যালারি হয়েছে। আমি বলছি কেন বাবা? বলছে আমাকে একটা খাতা কিনে দেবে, একটা পেন কলম কিনে দেবে, ওরকম বলতো। ও বাজে খরচা কখনো করতো না। আর ভাত টিফিনে, ও সাউথ পয়েন্ট স্কুলে পড়তো, টিফিনে আমি দিতাম যে, টিফিনটা আমার সে অভাবের সংসার তো, টিফিনে অন্যরা ভালো ভালো জিনিস নিয়ে যায়, ওকে আমি কি করতাম, অভাবের সংসার, ভাত মেখে দিয়ে ভাত দেয়, বলতো মা মিস খুব বকা দেয় ভাত দিলে, তুমি দিও না। আমি কি বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত গোল গোল করে ছোটো ছোটো করে দিয়ে দিতাম। সকালে 7টায় বেরিয়ে যেতাম, তখন গোল করে ভাত দিয়ে দিতাম, মিস টের পাবে, ভাববে তুই রসগোল্লা খাস, নারকেল নাড়া খাচ্ছিস, আমি খেয়ে নিবি। ও কিন্তু খেয়ে নিত, এত অ্যাডজাস্টেবল মেয়ে ছিল। আহা, সত্যি খুব ভালো মেয়ে। এখন সে মানে অস্ট্রেলিয়াতে পুরোপুরি সেটেল, তাই তো? অস্ট্রেলিয়াতে কি করছে? ও সরকারি চাকরি করছে, রেল ডিপার্টমেন্টে করছে।
জামাইও এবং ইঞ্জিনিয়ার। আমরা যতটুকু দেখি তাকে খুব ভালো সে গানও গাইছে সেখানে, মানে ভারতীয় সঙ্গীত ধারাটাকে সে সেখানে কিন্তু মানে বজায় রেখেছে। হ্যাঁ, এখন তো মানে ও অনেক কলকাতার থেকে অনেক বড় বড় আর্টিস্ট ওর বাড়িতে কৌশিকী থাকে। চক্রবর্তীর সঙ্গেও গান করেছে, আমি দেখেছি। অনিন্দ্য চ্যাটার্জি, ওরা যায় ওদের সব, মানে আমার খুব কারোর ভালো। পরিচয়। আসলে তোমার শিক্ষাটা সেভাবেই তো ছিল, এবং মায়ের মেয়ে তো, আমিও তো তাই এত পারিবারিক ভালো মেয়ে শিক্ষাই হয়েছে। পেয়েছি, আমারটা দিয়েছি। ওর একটা মেয়ে আছে, নাচ করছে, গান করছে, ও ব্যালে ডান্স করছে, বাহ, আর ওয়েস্টার্ন সং সত্যি শিখছে। আনন্দময় আনন্দময় ধারাটাকে একটা রেখেছে জীবন নিয়ে আমাদের। তুমি আছো, কিন্তু সেই জীবনের পেছনের সংগ্রামের কাহিনীটা আমরা আজকে দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে চাইছি, যে সত্যি তো জীবনের ঋতু পাল্টায়, কিন্তু সেই সময়টাতে নিজেকে বিশ্বাস করতে হয়, পরিশ্রম তো অবশ্যই করতে হয়, যেটা তুমি ভীষণভাবে করেছো। তুমি হন্যে হয়ে যখন চাকরি খুঁজছিলে, তো সেই অভিজ্ঞতাগুলো, সেগুলোর দিনগুলোর কথা কি একটু শেয়ার করবে নিশ্চয়ই, এগুলো বলতেই হবে, যা যদি অন্যরা কিছু বুঝতে পারে আমার সংগ্রামটা। কারণ যখন দেখলাম যে মেয়েটাকে মানুষ করতে হবে, আমার একটা মেয়ে, ছেলে থাকলে এতটা চিন্তা হতো না হয়তো, কিন্তু মেয়েটাকে ভালোভাবে রাখতে হবে। আর মোটামুটি ভগবানের আশীর্বাদে মেয়েটা দেখতে আমার একটু ভালো ছিল, সবাই বলতো, যার জন্য ওকে প্রোটেক্ট রাখার জন্য ভালো একটা শিক্ষাও দিতে হবে, সব কিছু করতে হবে। সেই জন্য আমি চাকরির জন্য হন্যে ঘুরেছি। আমি কোথায় যাব, কি করব আমি জানি না। গুরুনাকে করছি, কিন্তু এই পয়সাটা আমার হচ্ছে না। এবং ইন্টারভিউগুলো ফেস করে যাচ্ছ প্রতিদিন। যাচ্ছি, হ্যাঁ, সরকারি তো পাচ্ছি না। সরকারি পাশে কি করতে, মাথায় কি বুদ্ধি দেবারও কেউ ছিল না, নিজের সামান্য বুদ্ধিতেই। কারণ তখন আমার কত 30-32 বছর বয়স। আমি তখন কি করলাম, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলাম যে তাই আমাকে, আমার মেয়েকে নিয়ে সৎভাবে কিভাবে বাঁচবো, তুমি আমাকে একটা সরকারি চাকরি, আমার যোগ্যতা অনুযায়ী আমাকে একটা সরকারি চাকরি দাও। আমি জানি না, আমি তখন পোস্ট অফিস ছিল মেঘদূত ভবনে গিয়ে আমি কি করলাম, রেজিস্টার করে চিঠি পাঠালাম। যখন রিপ্লাই আসলাম, আমার কি আনন্দ। প্রধানমন্ত্রী কে ছিলেন? নরসিংহ রাও ছিলেন। আচ্ছা, তুমি ওনাকে চিঠি লিখেছিলে? হ্যাঁ, উনার দপ্তর থেকে আমার চিঠি রিপ্লাই এসছে। আচ্ছা, সেটা কি কিছু পজিটিভ ছিল? হ্যাঁ, পজিটিভ ছিল, যে আপনি চেষ্টা করুন, আমরা দেখছি কি করা যায়। কিন্তু হয়, তারপর আমি কি করেছি, আমি আমার স্টিল মিনিস্টার ছিলেন সন্তোষ মোহন দেব, উনি আমার শিলচরে, উনাকে আমি চিঠি লিখেছি। আমার বাবার সাথে একটু পরিচয় ছিল, তো বাবা উনাকে বলেছিলেন, বাবাও মারা গেছে, আমার স্বামী মারা যাওয়ার 1 বছরের মধ্যে বাবাও মারা গেলেন, আমার মানে দুর্ভাগ্য। তার আগে বাবা বলেছিলেন, আমার যখন স্বামী অসুস্থ, কেউ পয়সা দিচ্ছিল না, তখন বলেছিলেন, মানে অবিরত তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হয়েছে একটা সরকারি চাকরি যদি পাওয়া যায়। সন্তোষ মন্দিরকেও লিখেছিলাম। তারপর উনার দপ্তর থেকে চিঠি এসছে, এখানে যে তখন ছিলেন চিফ মিনিস্টার, উনাকে চিঠি লিখেছেন যে ওকে একটা চাকরি দিন। তখনও হয়নি, কিন্তু উনাদের লেখাও এখানে গ্রাহ্য হয়নি। তারপর আমি অফিসে ঘুরলাম, সরকারি অফিসগুলোতে গিয়ে বসে থাকতাম। আমাদের ডিআই অফিস, প্রাইমারি, আমার যে কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন নেই আমার, সেই জন্য প্রাইমারি স্কুলই হবে। আমি ওখানে গুরুনানক স্কুল শেষ করে আমি ওখানে চলে যেতাম, গিয়ে সারাদিন বসে থাকতাম। মেয়ে তো স্কুলের পরে তুমি ওখানে ধর্ণা দিতে? দিতাম, কারণ কাকে পাই, কি করে চাকরিটা পাবো, সবাইকে একটু কথা বলি। মানে তখন পথগুলো খুঁজতে পাচ্ছি, শুরু করলে, খুঁজে এবং ঠিক পাচ্ছিলাম না। কখন তুমি সরকারি চাকরি পেয়েছি, মানে ওখানে সারাদিন আমার দিনটা এমন যেত জানো, আমি সারাদিন 1 টাকা দিয়ে, তখন চানাচুর, কাঁচা চানা ছিল 1 টাকার, আর 1 গ্লাস লেবু জল 1 টাকার, ওটাকে আমার সারাদিন কেটেছে। আমি ওরকম করেছি, করে আমি চাকরি জোগাড় করতে পেরেছি লাস্টে। পাড়ার সবাই আমাকে সাপোর্ট, যে এটা সংগ্রামী মহিলা। আর পাড়ার সমাজকে নিয়ে আমি থাকতাম, বাচ্চাদেরকে নিয়ে থাকতাম। আমি জানি দিদি, আজকে তোমার চোখে হয়তো জল আসছে। আসলে পাড়ার লোকের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, আমাকে পাড়ার লোক, পাড়ার ছেলেরা বলছে আমাদের শিল্পী বউ চাকরি লাগবে, যে আসতে বলছে আমাকে চাকরি দিতেই হবে, কারণ একদম ভালো একজন, সমস্ত বাচ্চাদেরকে নিয়ে থাকছে, আমাদের সমাজের কাজ করছে। কিছু গ্রাম ঠিক নয়, আমাদের বস্তির যে আমাদের একটা কামরূপ ওয়েলফেয়ার সোসাইটি খুলেছিলাম আমরা 4 জন মহিলা মিলে। তখনই খুলেছি আমি, মহিলা মিলে খুলে মহিলাদের জন্য আমি কাজ করব, কিছু করব করে, আমরা বস্তিতে গিয়ে মদের আড্ডা ছিল, ওগুলো ভেঙেছি। আমাকে মারতে এসেছিল ওরা, একদিন ঘেরাও করেছিল আমাকে।
তারপর মহিলারা আমাকে বাঁচিয়েছে, আমাকে বলছে, বাইরে এই আপনি যান। সাহসটাই তো না, আমরা আমি তুলে ধরতে একা চাই। দৌড়ে চলে গেছি, ওই এই সাহসটাই বস্তিতে তুলে ঢুকে গেছি। ধরতে চাই আমরা ক্যামেরার ওপাশের মানুষদের কাছে। তার সংগ্রামের কাহিনী আমরা শুনতে পাচ্ছি, তার প্রতিদিনের জীবনযাত্রার কাহিনী আমরা শুনতে পাচ্ছি। আসলে আমরা কান্নাগুলিকে মনে রাখতে চাই না বা দুঃখের কথাগুলোও আপনাদের বলতে চাই না, শুধু সেইটুকুই বলতে চাই যে তারপরেও কিন্তু আলোর পথ রয়েছে, শুধু নিজের উপর বিশ্বাস হারালে চলবে না। যেহেতু আমাদের হাতে সময় ফুরিয়ে আসছে, তাই সরাসরি শিগগিরই আবারও চলে যাব শিল্পীদের কাছে। দিদি, তো তুমি বলছিলে যে অনেক কিছুর পরে অবশেষে তোমার চাকরিটা হলো, এবং এই যে এত কাঠখড় পুড়িয়ে হলো, তুমি নিজেকে আপগ্রেড কিন্তু করতে থাকলে, সেটা কিভাবে করেছে? কারণ চাকরির ক্ষেত্রে প্রথম আমাদের স্টাইপেন্ডারি পোস্ট ছিল, তার সেই জন্য আমাকে ট্রেনিং নিতে হলো। ট্রেনিংয়ে আমি গেলাম, সে ট্রেনিং পাস করার পর আমাকে স্কেল দিল, তখনও অল্প পয়সা ছিল, তো স্কেলটা হলো। তারপর দেখলাম না, আমি নিজেকে আরও আপগ্রেড করতে হবে। আমি কি করলাম, তখন নর্মাল গ্র্যাজুয়েশন করলাম কেকে হেন্ডিক থেকে। আচ্ছা, কেকে হেন্ডিতে আমি গ্র্যাজুয়েশন করলাম। আস্তে আস্তে এগুলো করতে করতে মোটামুটি চাকরি, রিটায়ারমেন্ট, স্কুলে বেশ ভালোই বাচ্চাদেরকে আনন্দ করে থাকতাম। আস্তে আস্তে আমার দিন ফিরে আসলো। তারপরে তুমি ডিএলএডও আবার অ্যাপ্লাই করলে? বুড়ো বসে মেয়েকে বিয়ে দিয়ে আমি গান শিখেছি। মেয়ে আগে গান শিখে, মেয়েকে বিয়ে দিয়ে আমি সময় কাটাবো কী করে, আমি গান শিখেছি, ভোকেল করেছি, নজরুল করেছি। তারপর ওইদিকে রিটায়ারমেন্টে 5 বছর আগে আমি, সবাই বলছে ডিএলএড লাগবে, আমার লাগবে না, কিন্তু আমি বলছি বসে আছে, আমি করবো। পার্সেন্টেজ একটা 50% পেতে হয় হায়ার সেকেন্ডারির, আমার আছে 58% আছে, তো আমি কেন করব না? সেই জন্য আমি ভাবলাম না, আমি সময়টা কি করে কাটাবো। মেয়ে ব্যাঙ্গালোর মানে থাকে, একটা ভালো কাজে যদি আমি নিয়োজিত করতে পারি সময়টা। মেয়ের তখন ব্যাঙ্গালোর থাকে, মেয়ের মোটামুটি তখন বিয়ে হয়ে গেছে, ব্যাঙ্গালোর না, বিয়ে হয়ে গেছে, চাকরি করে মেয়ের বিয়েও হয়ে গেছে, অস্ট্রেলিয়া আছে। বললাম না, আমি পড়াশোনা করে এগিয়ে যাই, সময়টা আমার কাটবে, মাথার মধ্যে উল্টো পাল্টা চিন্তা আসবে। তো আমি সেই জন্য ডিএলএড করলাম। সবাই হাসছে, বুড়ো বয়সে পড়ছে, বলে হাসো, কিছু হবে না, কিন্তু ওখানে প্রয়োজন ছিল না, তবুও করেছি। মানে চাকরির জন্য সেটা হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু প্রয়োজন ছিল না। সময়টাকে তুমি ভালো করে কাটানোর জন্য সেটাকে আবার তুমি অ্যাডাপ্ট করলে। আমি তারপর সিসিআরটি সবগুলো ট্রেনিং নিলাম, যেখানে যা ট্রেনিং পাই, ইলেকশন ডিউটি থেকে আমি সব কিছু করতেছি, মানে সব কাজ আমাকে দিয়ে করানো হতো। এই অভিজ্ঞতাগুলোই তো মানে আমাকে আজকে সাফল্য এনে দিয়েছে। অনেক কাজ শিখেছি আমি জীবনে, অনেক কিছু শিখেছি, অনেক। এবং আজকে তুমি নিজে সিসিআরটির একজন রিসোর্স পারসন, সো প্রাউড অফ ইউ। আমি এখন পাবলিক নিয়ে সিসিআরটির কাজ করছি। দিদি, আমাদের হাতে যেহেতু সময় একদম ফুরিয়ে আসছে, আমাদের একটা খেলা রয়েছে, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার। তো সেই খেলাটাতে চলে যাব। কয়েকটা প্রশ্ন আছে, তোমাকে চট করে একটু বলতে হবে। তাহলে দিদি, র্যাপিড ফায়ার এবারে। তোমার কাছে ছাত্রছাত্রী কি? আমার কাছে ছাত্র শিক্ষার উৎস, কারণ আমি ওদের থেকে শিখি সব সময়। বাহ, কি সুন্দর বললে। জীবনের রং যদি বলি, সেটা কি? জীবনের রং বলতে আমাদের শান্তি ভালোবাসি, তাই সাদাটাকেই বলবো। বাহ। প্রিয় শখ? প্রিয় শখ এখনও আছে, চলছে, দেশ ঘুরতে ভালোবাসি, নতুন মানুষদের সাথে আলাপ পরিচয় করতে খুব ভালোবাসি। বাহ। একটা এমন কিছু স্বপ্ন যেটা তোমার পূরণ হয়নি এখনো? অবশ্যই আছে। মাস্টার ডিগ্রিটা আমি হাফ করেছি, সেটা যদি পারি, ভগবান যদি আমাকে আশীর্বাদ করে, আমি কমপ্লিট করব। একটা পিএইচডি করার ইচ্ছে ছিল, অনেক দিনের স্বপ্ন, জানি না হবে কি। বাহ, তোমার সকল স্বপ্ন পূর্ণ হোক, তুমি ভীষণ ভালো থাকো দিদি। আমরা এত সুন্দর একটা সময় কাটালাম তোমার সঙ্গে। তোমার এই কাহিনীগুলো হয়তো আমাদের অনেক বন্ধুদের অনুপ্রাণিত করবে এবং তারাও অনেক সাহস সঞ্চয় করবে যে একা মানেই কিন্তু নিঃসঙ্গতা নয়। অনেক অনেক ভালো থেকো তুমি। আমাদের পুরো টিম থেকে রয়েছে শুভেচ্ছা তোমার জন্যে। তুমি এগিয়ে যাও, আরও সুস্থ থাকো, সবল থাকো। তুমিও ভালো থাকো। একদম। দর্শক বন্ধুরা, এবারে আমাদের বিদায় নেবার পালা। আমরা এই ধরনের কাহিনী আপনাদের কাছে আরও তুলে ধরবো, এবং আপনাদেরও যদি সেরকম কোনো কাহিনী আমাদের বলার থাকে, দয়া করে আমাদের জানাবেন। ঠিকানা নিচে রয়েছে, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের মতো বিদায় নেব। সকলে খুব ভালো থাকবেন এবং আবারও বলছি, আনন্দে থাকবেন এবং সকলকে আনন্দে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।